বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৪ ঘন্টায় গোলাগুলি না হওয়ায় মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে বিজিবি। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ সীমান্তে গোলাগুলির কোনো শব্দ পাননি এলাকাবাসী। সে কারণে তাদের মাঝে স্বস্তি ফিরে আসা শুরু করেছে। তবে নিরাপত্তার বিষয়ে সতর্কতার কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। মিয়ানমার নাগরিকরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। জলসীমায়ও টহল দিচ্ছে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা। টেকনাফ এলাকার নাফ নদীতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে এসে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাফ নদী থেকে এদিক দিয়ে আমাদের বিজিবির নৌকার পেট্রোল, যে রিভার পেট্রোল সেটা আছে, কোস্টগার্ডের পেট্রোল আছে। ইনশাল্লাহ আমাদের বর্ডার আমরা মোটামুটি সিল করে রাখার জন্য আমরা বদ্ধপরিকর। যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তারা অনেকেই চেষ্টা করবে এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য, বাট আমরা সেই ব্যাপারে আমরা সচেতন। জিরো টলারেন্স টু ড্রাগ আমাদের সরকারের যে নীতি, সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, বান্দরবানের হোয়াইখং সীমান্ত এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, সীমান্ত পরিস্থিতির সবশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন, আর নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কিনা? যদিও আমরা জানতে পেরেছি যে অনুপ্রবেশ ঠেকাতে কিন্তু সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো কি খবর আছে আপনার কাছে এই বিষয়ে? লীনা, আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। আমি বাংলাদেশ অংশে অবস্থান করছি, আমার সীমান্তের ওপারেই কিন্তু মিয়ানমার অংশ। তো মিয়ানমারের ওপারে যে দ্বন্দ্ব, সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে গোলাগুলি হলে এপারে কিন্তু শব্দ ভেসে আসে। কখনো কখনো সীমান্তের এপারে গুলি এবং মর্টার শেল এসে পড়ে। তো গত ২৪ ঘন্টায় সেই পরিস্থিতি কিন্তু সীমান্ত পারের মানুষ অনুভব করেননি। তারা কোনো গোলাগুলির শব্দ শুনেননি, যার কারণে তাদের ভিতরে একটা স্বস্তি ফিরে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তীর্ণ মাঠ, লবণ চাষিরা লবণ চাষের কাজে ব্যস্ত আছেন এবং কৃষকরা তাদের মাঠের কাজে ফেরত এসেছেন। গত যে ১০-১২ দিনের স্থবিরতা, সেই স্থবিরতা কাটিয়ে উঠে এখন এখানে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। বিজিবির রিজিওনাল কমান্ডার যেটি বলছেন যে এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে এই এলাকায় শান্তি ফিরে আসবে। তবে সতর্কতার কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী কোনো জাহাজ যাচ্ছে না। আরেকটি হলো যে সীমান্ত এলাকা দিয়ে নতুন করে কোনো অনুপ্রবেশের খবর আমরা কিন্তু পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জল এবং স্থল পথে তারা তাদের নজরদারি বাড়িয়েছে। তো লীনা, এই ছিল আমার কাছে এখান থেকে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর। ফুলের রাজধানী খ্যাত যশোরের মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে বর্ণিল বাহারি ফুল। এখানকার শের আলীর হাত ধরেই দেশে প্রথম শুরু হয় বাণিজ্যিকভাবে ফুল চাষ। আসছে পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোটি কোটি টাকার ফুলের সুবাস ছড়াবে দেশের সর্ববৃহৎ গদখালি ফুল বাজার। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন শওকত করিমের রিপোর্ট। প্রকৃতিতে ফাগুনের মাতাল সুর, ভালোবাসা ফুল দুটি যেন একই সুতোয় গাঁথা। আসছে বসন্ত বরণ, ভালোবাসা দিবস। প্রয়োজনের খোপায় কিংবা হাতের মুঠোয় ফুল তুলে দিতে ব্যাকুল ভালোবাসার মানুষগুলো। ফুলের রাজ্য খ্যাত গদখালি ছড়াচ্ছে সৌরভ। ফুল এমন একটা জিনিস, প্রতিটা মানুষ ফুল ভালোবাসে। সে যদি খুব খারাপ মানুষ হয় তাও তার ফুল ভালো লাগে। আমরা এসে অনেক আনন্দ করেছি, আমাদের অনেক মজা হয়েছে। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আসছি ফ্যামিলি নিয়ে। চারপাশে ফুল দেখলাম, প্রকৃতি দেখলাম, ভালো লাগছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। কবির এমন বসন্ত প্রেম থাকলেও বসন্ত আসবে আর ফুল ফুটবে না এমন তো হবার কথা নয়। ফাগুনকে রাঙাবেই
দেশের 70% ফুল উৎপাদনকারী এই জেলা। এক বিঘা ফুলে দেখা যাচ্ছে 40-50 হাজার টাকা মতো বিক্রি করেছি। তো খরচ আবার ধরতে হবে মেলা, তারপর 25,000 টাকা খরচ, 25,000 টাকা লাভবান। ভালো দাম পাচ্ছি, আপনার এই লিপস্টিক কালার প্রিন্টার দাম পাচ্ছি আপনার 1800 টাকা অথবা 1700 টাকা শ। পুরো বান্ডিল দিচ্ছি ঢাকায়, বান্ডিল ব্যাপারীরা ঢাকা এই জায়গার ব্যাপারীরা কিনে নিয়ে আসছে, ঢাকায় পাঠাচ্ছে। ফুল চাষে বিশ্বজুড়ে খ্যাতি নেদারল্যান্ডসের, যে স্বর্গরাজ্য ভ্রমণ পিপাসুদের স্বপ্নের ঠিকানা। দেশ বিদেশ ঘুরে যশোরে একখণ্ড নেদারল্যান্ডস গড়ার রূপকার একজন শের আলী, তার হাত ধরেই ফুল চাষ শুরু হয় বাংলাদেশে। আমি যেটা শুরু করেছিলাম তার সুফল কুফল দেখে যেতে পারলাম জীবনে, জীবদ্দশায়। আমাদের এখানে তো একটা পানিছড়াতে এখন বর্তমানে একটা পর্যটক কেন্দ্র শুরু হয়ে গেছে ফুলের জন্য খালি। ভোরের আলো ফুটতে না ফুটতেই দেশের সর্ববৃহৎ গদখালি ফুলের বাজারে হাজির হন ক্রেতা বিক্রেতারা। সকাল 8টার মধ্যে শেষ হয় কেনাবেচা। আগামী যে বসন্ত ভালোবাসা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 14ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে প্রায় 100 কোটি টাকার ফুল বিক্রি আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেনের মতো এখানেও গদখালি একটা ফুলের বাগান আছে, একটা ফুলের চাষ হয় এখানে এবং ফুল দেখার মতো একটা পরিবেশ এখানে আছে। সেই অবস্থা নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমরা সবসময় এই কাজটা করে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন দেশের ফুল রপ্তানির সাফল্য পর্যবেক্ষণ ও চাষিরা পর্যাপ্ত সহযোগিতা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনে এটি হতে পারে উল্লেখযোগ্য খাত। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিশ্ব ইজতেমা স্থল এবং এর আশপাশে ঘুরে দেখেছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা এখন সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, আখেরি মোনাজাত তো শেষ হলো, এখন মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছেন, তো সড়ক এবং রেলপথের চিত্র কেমন দেখছেন? মিতা, আসলে দুপুর 12:15টার দিকে 57তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত, সে আখেরি মোনাজাত শেষ হয়েছে। তো আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে যে বিষয়টি, আসলে যে চিত্রটি এখানে সবসময় আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ঘরমুখো মানুষের ঢল নামে, কিন্তু ঠিক একই চিত্র এখনও কিন্তু অব্যাহত রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আশুলিয়া বেড়িবাঁধ সড়কে, যেখানে আমরা আসলে ইজতেমার পর থেকে এখানে অবস্থান করছিলাম। শত শত হাজারো মানুষের কিন্তু ঢল নেমেছে এই সড়কে, এবং ভোগান্তির যে বিষয়টি আসলে বলা যায়, যেহেতু অসংখ্য মানুষ, আসলে মানুষের যে পরিবহন ব্যবস্থা, আপনি জানেন যে গতকালই এই ইজতেমা ময়দানের আশপাশের সড়কের পরিবহন চলাচল সীমিত করা হয়েছে। তারপরেও আমরা দেখছি যে সড়কে দীর্ঘ যানজট লেগে আছে, মানুষ পায়ে হেঁটে কিন্তু নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা অনেককেই দেখেছি খোলা পিকআপ ভ্যানে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে। এছাড়া রেলপথেরও একই অবস্থা। আপনারা অন্যান্য ইজতেমার পর যে দৃশ্যটি আসলে দেখে থাকেন, মানুষের উপচে পড়া ভিড় থাকে রেলে, একই অবস্থা কিন্তু আমরা এবার দেখছি। তবে সড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আমরা দেখেছি প্রায় মোড়ে মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এবং আরেকটি দৃশ্য আপনাদেরকে আসলে বলে রাখি, সেটি হচ্ছে রোদের তীব্রতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। মানুষ হাঁটছেন, এবং আপনি জানেন যেহেতু 2-3 দিনের অবস্থানের জন্য মানুষ ইজতেমার ময়দানে আসছেন, তাদের ভারী মাল সামানা কিন্তু তাদের সাথে রয়েছে, তাই হাঁটতে হাঁটতে অনেকে ক্লান্ত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-উদ্যোগে নিজেরা আসলে সাধারণ মানুষকে পানি সরবরাহের ব্যবস্থা করেছেন, যেটি আসলে সাধারণ মানুষ এই ব্যবস্থাটিকে আসলে স্বাগত জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে মিতা, আসলে এখনও ঘরমুখো মানুষের ঢল চলছে। আসলে পুরো দিন জুড়েই আসলে এই ঢল অব্যাহত থাকবে, যেহেতু আপনি জানেন কয়েক লাখ মানুষ এই ইজতেমার ময়দানে আসলে সমবেত হয়েছে। তারা নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে এই শহর ত্যাগ করবেন, সেক্ষেত্রে কিছুটা সময় আসলে লেগেই যাবে। তো মিতা, এই ছিল আসলে ইজতেমা ফেরত ঘরমুখো মানুষের সর্বশেষ খবর। কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মুক্তিপণ আদায়ের মতো নির্বাচনে নিতে বিএনপি নেতাদের জেলে নেওয়া হয়েছে। বলেন, কারাগারের সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দিতে টালবাহানা করা হচ্ছে। শুধু বিএনপিকে দমন পীড়নই নয়, ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ এখন নিজেরাই খুনাখুনি করছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, 7ই জানুয়ারির ভোট যে জালিয়াতি ও পাতানো ছিল, সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, এক দফার আন্দোলন চলতে থাকবে। বিএনপির উপর দমন পীড়ন, বিএনপিকে নেতাকর্মীদের হত্যা করে, জখম করে, পঙ্গু করে, বাড়িঘর থেকে উচ্ছেদ করার পর এখন ভাগ বাটোয়ারি নিয়ে নিজেরা নিজেদেরকে খুন করছে। কুড়িগ্রামে গতকাল ছাত্রলীগের নেতা আওয়ামী লীগের কোষাধ্যক্ষকে হত্যা করেছে। এইভাবে কুমিল্লাতেও ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকে হত্যা করছে। সারা দেশে এখন এই ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা লীলায় মেতে উঠেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৪ ঘণ্টায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক আর গোলাগুলি বন্ধ হলে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে স্বাভাবিক অবস্থা থাকলে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় দেওয়া বিজিপি সদস্যদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। আলাউদ্দিন শাহরিয়ারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন, ক্যামেরায় ছিলেন জামাল হোসেন। এখন তো বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমার অংশে সরকারি ও বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দীর্ঘদিন ধরে। কখনো তুমুল যুদ্ধ, আবার কখনো লড়াই হয় থেমে থেমে। শনি ও রোববার বান্দরবান ও কক্সবাজার সীমান্তের বাসিন্দারা গুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনেছেন কমই। শুধু টেকনাফের হোয়াইকং বিলের ওপার থেকে শনিবার বিচ্ছিন্ন কিছু গুলির শব্দ ভেসে আসে বলে দাবি করেন স্থানীয়রা। গুলির আওয়াজ তো শোনা যাচ্ছে। আজকে সকালে আওয়াজ হয়েছে। আজকে সকালেও আওয়াজ হয়েছে। হ্যাঁ, খুবই ভয় লাগে, আমাদের কাজ করতে মন চায় না। সকালও কিছুটা গোলাগুলির আওয়াজ হয়েছে। গোলাগুলির আওয়াজ হলে কি করবে, তো স্বাস্থ্য করতে হয়। গোলাগুলির তীব্রতা কমে আসায় মাঠে কাজ করছেন কৃষকরা। নিরাপত্তার বিষয়ে সতর্কতার কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। মিয়ানমার নাগরিকরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। জলসীমায়ও টহল দিচ্ছে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা। টেকনাফ এলাকার নাফ নদীতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে এসে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের বিজিবির নৌকার পেট্রোল, যে রিভার পেট্রোল সেটা আছে, কোস্টগার্ডের পেট্রোল আছে। ইনশাল্লাহ আমাদের বর্ডার আমরা মোটামুটি সিল করে রাখার জন্য আমরা বদ্ধপরিকল্পনা করছি। পুশব্যাক করতে পারলেন এই প্রক্রিয়ায় আপনারা, এটা তো একটা বড় সফলতা। আসলে এই জিনিসটা এইভাবে বলতে চাচ্ছি না এখন, বাট এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা আমাদের বর্ডারটাকে সিল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আমাদের বর্ডার এলাকাটা যথেষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হয়ে আসতেছে। ইনশাল্লাহ আশা করি যে সামনে আরো পরিস্থিতির উন্নতি হবে। নিজ দেশে বিদ্রোহী আরাকান আর্মির সাথে যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ৩৩০ জন সদস্য। তাদের মধ্যে শতাধিক সদস্যকে রাখা হয়েছে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে। এই উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হওয়ায় বিজিপি সদস্যদের অন্য জায়গায় সরিয়ে নেয়ার কথা ভাবছেন জেলা শিক্ষা কর্মকর্তারা। শিক্ষা বোর্ডের নির্দেশে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা এই পরিস্থিতিটা সার্বক্ষণিকভাবে নজরদারি করছি। আমাদের পরীক্ষা তো ৩-৪ দিন রয়েছে, তাদেরকে হয়তো ফেরত পাঠানো হবে। তাহলে পরীক্ষা সেন্টার যদি ওখানেই থাকে তাহলে তাদেরকে ওইখানে রাখা হবে না, আশা করি তাদেরকে অন্য জায়গায় শিফট করানো হবে। তবে সীমান্তে যদি গোলযোগ বাড়ে তাহলে পরীক্ষা কেন্দ্র অন্য প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের সীমান্ত এলাকা কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এই কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে পরীক্ষা চলতে থাকার কারণে এক ধরনের নিশ্চয়তা দেখা দিয়েছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। বিজিপি সদস্যদেরকে এখানে রাখায় এবং এই কেন্দ্রটিতে পরীক্ষা হবে কিনা তা নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। তাই সরকারের পক্ষ থেকে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঘুমধুম, বান্দরবান। বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। সরাসরি কথা বলছি তার সাথে। শফিক, সীমান্ত পরিস্থিতি সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কি?
নতুন করে গত 24 ঘন্টা কিংবা 48 ঘন্টায় কোনো অনুপ্রবেশের খবর বিজিবির তরফ থেকে আমরা পাইনি, এমনকি স্থানীয়রা কোনো দাবি করেনি যে মিয়ানমার নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করেছে কিনা। এটি যেমন একটি বিষয়, গত 24 ঘন্টায় গোলাগুলির শব্দ সীমান্তবাসী মানুষ কম শুনতে পেয়েছেন, একটি জায়গায় শুনতে পেয়েছেন, সেটি আপনি খবরে দেখেছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিকে কাস্টমস খাল বলা হয়। আমার পেছনে আপনি উৎসুক মানুষ দেখতে পাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ এই খাল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে, শত শত মানুষ এখানে ভিড় করছে। তবে এই মৃতদেহটি কার, তার কি পরিচয়, তিনি বাংলাদেশের নাগরিক নাকি রোহিঙ্গা শরণার্থী নাকি মিয়ানমারের সরকারি বাহিনী বিজেপির সদস্য, সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে গত 2 দিনে 2 জনের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। গতকাল রহমতের বিল এলাকা থেকে একজনের মৃতদেহ শনাক্ত করে বিজিবি, তারপর সেটি পুলিশের তত্ত্বাবধানে দেওয়া হয়। এলাকায়, সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা অনেকটাই ফিরে এসেছে, তবে জনমনে কিছুটা হলেও আতঙ্ক আছে, কারণ আবার যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যায় কিনা সেই শঙ্কায় আছেন সীমান্ত পারের মানুষ। তো মিতা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে মানববন্ধনে অংশ নেন শিক্ষকদের একাংশ। সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের মদদেই এই ক্যাম্পাস ক্রমাগত অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। ক্যাম্পাসে ধর্ষণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা করে দ্বিতীয় ও শেষ পর্বের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল 57তম বিশ্ব ইজতেমা। দিল্লির মৌলানা মোহাম্মদ সাদ কান্দলবির ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ কান্দলবির পরিচালনায় লাখো মুসল্লি শরিক হন আখিরি মোনাজাতে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। শুভে সাদিক থেকে প্রশান্তির প্রভাত। তুরাগ তীরের ইজতেমা ময়দান জুড়ে হেদায়েতের বয়ানে রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা। মুসল্লিদের লক্ষ্য ইজতেমা ময়দানমুখী। ইমান, আমল আর আখলাকের আহ্বানের কাতারে সামিল হতে বিভিন্ন স্থান থেকে মাঘের ভোরেই মুসল্লিরা যুক্ত হন আখিরি মোনাজাতে। नेकियों के तराजू का झुकना आसान फरमा, अपने नबी पाक हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथों से जामे कौसर पीना नसीब फरमा। বেলা 11:15টার পর মহান রবের দরবারে উত্তোলিত হয় মোনাজাতের লাখো হাত। আমিন আমিন ধ্বনিতে ময়দান জুড়ে মুক্তির ফরিয়াদ। দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রার্থনায় রবের দরবারে পাপ থেকে ক্ষমা প্রাপ্তির কান্নায় ভিজে উঠে চোখ। দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবির অনুসারীদের অংশগ্রহণে দীর্ঘ প্রায় আধা ঘন্টা ব্যাপী মোনাজাতে দেশের শান্তি ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করা হয়। অনেক আশা ছিল ইজতেমা আসার জন্য, বহুদিন পরে আসলো। সমস্ত উম্মত যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আমরা তো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আসছি। মিথ্যা, দুর্নীতি, দুরাচার সহ সব পাপ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করা হয় সত্য ও সততার। দাওয়াতের মেহনত সারা পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে করতে পারে, এই জন্য এক মেহনত চলতেছে। বিশ্বব্যাপী ইজতেমা যেন একত্রিতভাবে হয়, দুইটা ভাগ যাতে না হয়। এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার 57তম পর্ব। তুরাগ তীরে টানানো তাঁবুতে থাকা মুসল্লিদের সাথে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোনাজাতে শরিক হয় বিপুল সংখ্যক মুসল্লি। দোয়া করা হয় বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনায়। এর পরের বছরের জন্য অপেক্ষা করবেন এইসব মুসল্লিরা, আর এখানকার শিক্ষাকে ছড়িয়ে দিবেন বিশ্বময়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ ২ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন ভোটের সরঞ্জাম। এরপর পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের প্রহরায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে। আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল। ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ ২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছে বিএনপির তদন্ত টিম। দুপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দের নেতৃত্বে তদন্ত টিম রামু উপজেলার ছেড়াংঘাটা রাখাইন মন্দিরে পরিদর্শন করেন। এ সময় তদন্ত টিম মন্দিরে পুরোহিত ও কমিটি কর্মকর্তাদের সাথে কথা বলেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগের দিন দুষ্কৃতিকারীরা ওই রাখাইন মন্দিরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়। কুমিল্লা চান্দিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে পরচঙ্গা নূরে মদিনার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ গ্রুপে ২৪০ জন খুদে হাফেজ অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সহ মোট ৫০ জনকে বিশেষ পুরস্কার এবং অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। দেশে চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে চা বাগান মালিকদের সংগঠন টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। সিলেটে সংবাদ সম্মেলন করে নিজেদের সংকটের কথা তুলে ধরেন মালিকরা। লিখিত বক্তব্যে সিলেট বিভাগের ২৫টি চা বাগানের মালিকদের পক্ষে মোহাম্মদ মুফতি হাসান বলেন, দেশের বাইরে থেকে চোরাচালানের মাধ্যমে খুবই নিম্নমানের চা বাজারে ছড়িয়ে পড়ছে। এছাড়া নিয়ম বিবর্জিত পদ্ধতিতে পঞ্চগড় এলাকায় নিম্নমানের চা উৎপাদন, আইন অমান্য করে পঞ্চগড় এলাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে চা বিক্রয় করায় চা শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, চা শিল্পের উপর কয়েক লাখ শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের জীবন জীবিকা নির্ভরশীল। মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৩০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক মাজারুল ইসলাম জানান, গতরাতে ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় ডাকাতরা তার ২ বছরের শিশুকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ। Prime Minister Sheikh Hasina has laid emphasis on the expansion of export market and diversification of productions. Meanwhile, the geographical indication certificate for Tangal Shari, Noshindesh Amrita Sagar Banana and Gopalganj Rasgulla were presented to the Premier today. Industry Minister Nurul Majid Mahmood Humayun handed over the certificates to her at the beginning of the Cabinet meeting. Over the past week, debates have emerged regarding India's classification of Tangal Shari as a product originating from West Bengal, which raised questions about legitimate ownership of its GI tag. Police recovered the body of an unidentified man believed to be a member of Myanmar Army along the Bangladesh-Myanmar border in Ukhia Upazila of Cox's Bazar today. Local people spotted the body of the man wearing green helmet and uniform in Balukhali customs area in the afternoon and informed police. A tense situation has been prevailing along the border between Bandarbans Naikangchori Ghumdum and Tumru amid fierce fighting, skirmishes and gunfire between the armed forces of the military junta and insurgent groups inside Myanmar for 2 weeks. Over 300 Myanmar forces and border guards have so far taken shelter in Bangladesh in the wake of conflicts along the border. Meanwhile, 2 people were killed when mortar shells from the Myanmar side landed at Khumdum. নৌকার পেট্রোল যে রিভার পেট্রোল সেটা আছে, কোস্ট গার্ডের পেট্রোল আছে। ইনশাআল্লাহ আমাদের বর্ডার আমরা মোটামুটি সিল করে রাখার জন্য আমরা বদ্ধপরিকর করছি। পুশব্যাক করতে পারলেন এই প্রক্রিয়ায় আপনারা, এটা তো একটা বড় সফলতা। আসলে এই জিনিসটা এইভাবে বলতে চাচ্ছি না এখন, বাট এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা আমাদের বর্ডারটাকে সিল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। Although 12 years have passed since the murder of journalist couple Sagar Sarwar and Meherun Rooney, law enforcement agencies have yet to make significant progress in the investigation or reveal the motive behind the scene.
From the assurance of a resolution within 48 hours by the then Home Minister to the daunting possibility of a 50-year investigation period mentioned by the incumbent Law Minister, the murder case of journalist couple continues to be an unresolved mystery even after 12 years. Meanwhile, the submission date for the investigation report of this case has been postponed for the 100th time, causing anger and frustration among the victims' families. The relatives allege the case proceedings are stuck due to the lack of goodwill from the authorities. They point out that even changing the investigation agency will not yield results if the government is not sincere in its efforts. একটা হচ্ছে যে তাদের পেশাগত অদক্ষতা যদি থাকে তাহলে মামলার সূত্র বের করতে পারেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের পেশাগত দক্ষতা যথেষ্ট আছে, তারা অনেক বড় বড় মামলার সফল তদন্ত করেছে এবং অপরাধীদের খুঁজে বের করেছে। আরেকটি হচ্ছে সদিচ্ছার অভাব, অথবা এমন কেউ এর মামলার সাথে জড়িত যেটি সরকার বের করতে চান না বা সরকারের চেয়েও শক্তিশালী কেউ, তাহলে এই রহস্যটা কি, রহস্য খুঁজে বের করতে হবে। বিচার পাওয়া তো অনেক পরে কথা, বলবো যে কারো কাছে সেই জায়গাটা আসলে এখন আমাদের আর এই দেশে নেই। সরকার কাছে বিচার চাপবো আমার দেশের জনগণ। সরকার থেকে যদি বৈরী আচরণ, বৈরী মন্তব্য করে থাকে, আসলে বলবো কার কাছে? সাধারণ মানুষের কাছে তো বলে লাভ নাই। তদন্তকারী সংস্থাও কিছু করতে পারবে না যদি আসলে উপর মহল না চায়। সো ওইটা তো একটা মানে প্রচণ্ড হতাশার জায়গা বলেন রয়ে গেছে এবং আমাদের মনে করি আসলে আমাদের হাত পা বাঁধা। BNP leader Rizvi Ahmed has alleged that BNP leaders and activists are being killed in prison. He made the allegation at a press conference today. Meanwhile, BNP, who boycotted the 7th January election, called mass contact and leaflet distribution programs from 13 to 19 February, demanding cancellation of the dummy parliament. শুধু বিএনপির উপর দমন পীড়ন, বিএনপিকে নেতাকর্মীদের হত্যা করে, জখম করে, পঙ্গু করে, বাড়িঘর থেকে উচ্ছেদ করার পর এখন ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা নিজেদেরকে খুন করছে। কুড়িগ্রামে গতকাল ছাত্রলীগের নেতা আওয়ামী লীগের কোষাধ্যক্ষকে হত্যা করেছে। এইভাবে কুমিল্লাতেও ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকে হত্যা করছে। সারা দেশে এখন এই ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা লীলায় মেতে উঠেছে। The 57th Bishr Ijtima, a paramount assembly of Muslim faithful, concluded its second phase with the Akhiri Munajat prayer today on the banks of the Turak River. This pivotal event drew approximately 8,000 foreign attendees from 62 countries, showcasing a remarkable global unity in faith. Under the guidance of Maulana Yusuf, the son of esteemed Indian cleric Maulana Muhammad Saad Kandalvi led the final prayer. The ceremony is not just a spiritual zenith, but also a demonstration of international Muslim solidarity, with participants fervently seeking divine mercy and global peace. 5 people were killed and 2 others were injured in a head-on collision between a CNG-run auto rickshaw and a covered van in Kumilla's Daudkandi Upazila. Police said the accident took place at about 10 a.m. on the Amirabad-Kochua road in the Upazila. 4 people died at the scene, while another was declared dead by the attending doctor at the Daudkandi Upazila Health Complex. The police said, adding that the number of fatalities may increase. মিয়ানমারে জান্দা বাহিনীর সাথে আরাকান আর্মির চলমান সহিংসতায় বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর আগে 2017 সালে রোহিঙ্গা নিধনে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা সহ বাংলাদেশে প্রবেশে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিশ্চিত হওয়ার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সাথে বর্তমান বাস্তবতায় কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আরাকানে মানবিক সহযোগিতার মতো বিষয়গুলো ভেবে দেখারও পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন নজরানা চৌধুরী। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের আরাকান প্রদেশে বিদ্রোহী আরাকান আর্মির সাথে সেদেশের জান্তা বাহিনীর সংঘর্ষ চলছে। এর জের ধরে গত কয়েকদিনে মিয়ানমারের সরকারি বাহিনীর 330 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়, যাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এই প্রক্রিয়ায় মিয়ানমার সরকারের আগ্রহ অনেকটাই স্তিমিত বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদের। তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে সে দেশের সরকারের যে আগ্রহ বা উদ্যোগ, সেটি আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট স্থিমিত। আমার এক্সপেরিয়েন্স যেটা বলে
যে তারাও যেতে হয়তো ভলেন্টিয়ার হবে না। জুনতার মেন্টালিটি এরকম থাকে, আমার মনে হয় না ওই ব্রুটালিটি চেঞ্জ হয়েছে। সেটাই যদি থেকে থাকে তাহলে এই যে বিজেপির যারা আসছে, যে 200-250 যারাই আসছে, তারাও ভলেন্টারিলি হয়তো ফেরত যাইতে চাইবে না, কারণ তারা জানে ওই পারে গেলে তাদের জন্য সুখকর কিছু অপেক্ষা করছে না। তো সেটাও একটা আমাদের জন্য ইন এডিশন মনে হয় চ্যালেঞ্জ হবে। মিয়ানমারের আধা সামরিক বাহিনীর এসব সদস্যরা কেনই বা বাংলাদেশে ঢুকল? 2017 সালে যেই রোহিঙ্গা নিধনের ঘটনা ঘটেছিল, তাতে মিয়ানমারের জান্তা সরকারের অনুগত বাহিনীর এসব সদস্যদের ভূমিকাই বা কী ছিল, তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। এই অবস্থায় বিজেপি সদস্যদের নিয়ে বাংলাদেশের সামনে যেসব বিকল্প রয়েছে তা চিন্তা করে দেখার পরামর্শ বিশ্লেষকদের। অনেকগুলো বিকল্পই আমাদের হাতে আছে। তারা যুদ্ধ অপরাধ করেছে কিনা সেটা খতিয়ে দেখে যদি কোনো সাক্ষ্য সাবুত থাকে সেগুলোকে সিকিউর করে তাদেরকে সরাসরি মামলা করে আন্তর্জাতিক আদালতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তারপর হচ্ছে তারা যে আমাদের দেশে ঢুকেছে, আমরা আন্তর্জাতিক সুরক্ষা আইনের সুরক্ষা তাদেরকে না দিয়ে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশের বৈদেশিক আইনেও বিচার করে দিতে পারি। আবার এটার সাথে আমরা বার্গেন করতে পারি যে রোহিঙ্গা ফেরতের সাথে এই তাদের সেনাবাহিনীর সদস্য বা তাদের সরকারি বাহিনীর সদস্য, তাদের প্রতি সুরক্ষা দেওয়ার জন্য তাদের সরকারের আগ্রহ কম বলে আমি এটা বলছি। পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর কথাও বলেন এই দুই বিশ্লেষক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রফতানি পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের উৎপাদনমুখীও বহুমুখী করতে হবে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই তাগিদ দেন। এ সময় উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিশেষ মনোযোগ দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি KM শাখাওয়াত মুন জানান, বৈঠকে BGMEA প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে ব্যবসা বাণিজ্য, রফতানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তারা বৈশ্বিক পরিস্থিতি সহ বিভিন্ন কারণে সৃষ্ট কিছু সমস্যার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যত দ্রুত সম্ভব তার সমাধানের আশ্বাস দেন। সম্ভাবনাময় পণ্যকে গুরুত্ব দিয়ে GI হিসেবে তালিকাভুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে শিল্পসহ সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশ দিয়ে বলেছেন। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন মাহবুব হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর হাতে টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা এবং নরসিংদীর অমৃতসর কলার প্রকাশিত GI জার্নাল তুলে দেন শিল্পমন্ত্রী। বৈঠকে মেয়াদ শেষের 180 দিনের বদলে 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন আইন অনুযায়ী শপথ নেবার 15 কার্যদিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে এবং তখন থেকে মেয়াদ শুরু হবে ও আগের জনপ্রতিনিধিদের মেয়াদ বিলুপ্ত হবে। এছাড়া মামলার বাদী বিবাদী মারা গেলে পরিবারের কাউকে পক্ষভুক্ত করে মামলা চালিয়ে নেবার বিধান রেখে গ্রাম আদালত সংশোধন আইন 2024-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোজার আগেই বাজার স্থিতিশীল হবে এমন আশাবাদ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, রমজানে নিরবিচ্ছিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে তা ভোক্তা পর্যায়ে পৌঁছানো হবে। কোনো রকম মজুতদারি কিংবা কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সংসদকে জানিয়েছেন, রোজার আগে 1 কোটি পরিবারকে 2 দফায় ভর্তুকি মূল্যে TCB পণ্য দেওয়া হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। নতুন বছরের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, আর তাতে নাভিশ্বাস প্রায় নিম্ন আয়ের মানুষ। সেই সাথে ক্রমবর্ধমান বাজার দর অনেক ক্ষেত্রে মধ্যবিত্তেরও লাগামের বাইরে। এই যখন বাস্তবতা, তখন নতুন সংসদের প্রথম অধিবেশনে বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কষ্টের কথা সংসদে তুলে ধরেন এমপিরা। মজুতদার সিন্ডিকেট সহ বাজার কারসাজি রোধে সরকারের পদক্ষেপ জানতে এ সময় সংসদ সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেন বাণিজ্য প্রতিমন্ত্রীকে। উত্তরে প্রতিমন্ত্রী জানান, পুলিশিং করে নয় বরং বাজার ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে কঠোর মনিটরিং চলছে। কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো এবং কোনো রকম মজুতদারি বা কোনো রকম কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব।
একই সঙ্গে মন্ত্রী জানান, রমজানে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে 1 কোটি পরিবারের 5 কোটি মানুষের জন্য 2 দফায় টিসিবির 5টি নিত্যপণ্য দেওয়া হবে ভর্তুকি মূল্যে। ফেব্রুয়ারি মাসেরটা শুরু হবে এই 15ই ফেব্রুয়ারি এবং তার আগে আমরা রমজানের আগে আরেকবার আমরা করব। তার মধ্যে চাল থাকবে, তেল থাকবে, চিনি থাকবে, ডাল থাকবে এবং রমজান উপলক্ষে খেজুর থাকবে। আমরা এই সপ্তাহেই আমদানিকারক এবং উৎপাদকদের সাথে বসে প্রাইস নির্ধারণ করে দিব। আশা করি এই প্রাইস, নতুন যে প্রাইস হবে সেইখানে ভোজ্য তেলের দাম একটা যৌক্তিক পর্যায়ে কমে আসবে এবং অন্যান্য পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে কমে আসবে। বাজার তদারকির মাধ্যমে গত 6 মাসে 6,76,40,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রোজার আগেই 333 হটলাইন চালু হবে, ফলে সহজেই অভিযোগ করতে পারবেন সাধারণ মানুষ। রোজার আগেই ভারত থেকে চিনি এবং পেঁয়াজ রপ্তানির অনুমতি পাওয়া যাবে বলেও সংসদকে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কারাবন্দী নেতাদের মুক্তি এবং নির্বাচন বাতিলের দাবিতে 13 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে এই দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মুক্তিপণ আদায়ের মতো নির্বাচনে নিতে বিএনপি নেতাদের জেলে নেওয়া হয়েছে। বলেছেন, কারাগারের সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দিতে টালবাহানা করা হচ্ছে। শুধু বিএনপিকে দমন পীড়নই নয়, ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ এখন নিজেরাই খুনাখুনি করছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, 7 জানুয়ারির ভোট যে জালিয়াতি ও পাতানো ছিল সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারাবন্দী নেতাদের মুক্তি এবং নির্বাচন বাতিলের দাবিতে 13 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিকেলে অপর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। 13 ও 14 ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকা সহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। 16 ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশিরা প্রতিনিয়ত নিহত হচ্ছেন। সেই সকল শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা। 17 তারিখ সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। 18 এবং 19 তারিখ দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ। বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী 25 ফেব্রুয়ারি দিবাগত রাতে রোববার পবিত্র শবে বরাত পালন করা হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার। জাতীয় চাঁদ দেখা কমিটি আয়োজিত সারা দেশে সব জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সহ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই 12 ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু হবে। এরই প্রেক্ষিতে আগামী 25 ফেব্রুয়ারি শবে বরাত পালন করা হবে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 49,923 জন শিক্ষার্থী। পাশের হার 47.83%। দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেছেন। এবার সরকারি বেসরকারি মিলিয়ে 104টি মেডিকেল কলেজের 11,675টি আসনের জন্য 1,04,374 জন ভর্তি ইচ্ছু আবেদন করেন। 37টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন 5,380টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত 67টি মেডিকেল কলেজে মোট আসন 6,295টি। এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার ন্যূনতম নম্বর গতবারের মতো এবারও 40 রাখা হয়েছে। জাতীয় দলের নির্বাচক প্যানেল, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেয়া নিয়ে আলোচনা হবে আগামীকালের বোর্ড সভায়। প্রায় 7 মাস পর বিসিবি কার্যালয়ে দুপুর 2টায় শুরু হবে বোর্ড পরিচালকদের বহুকাঙ্ক্ষিত এই সভাটি। বোর্ড সভায় অনুমোদনের জন্য ঝুলে আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় দলের নির্বাচক প্যানেল আলোচনায় রয়েছে দীর্ঘদিন ধরেই। বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়তে চাওয়া সাকিব আল হাসানও থাকছেন আলোচনায়। বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টের সাথে তামিম সাকিব ইস্যু গুরুত্ব পাবে এবারের সভায়। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন।
কাজ করে এবং আমাদের চেষ্টা থাকে যে সবাইকে ফিনান্সিয়াল ম্যাটার্স এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি মূলত স্টেডিয়াম করার আমাদের যে প্ল্যান রয়েছে, স্টেডিয়ামের যে প্রসেস আমরা শুরু করেছিলাম সেটার সম্পর্কে বোর্ডকে আপডেট করা হবে। অধিনায়ক বলেন বা সহ অধিনায়ক বলেন বা আমাদের সিলেকশন প্যানেল বলেন, তাদের একটা নির্ধারিত মেয়াদের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো হয় এবং সেটা উত্তীর্ণ হলে এটা বোর্ডের একটা অনুমোদন প্রয়োজন হয়। সেক্ষেত্রে যে এক্সিস্টিং যারা আছেন তারা যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রেও বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়, অথবা যদি সেক্ষেত্রে কোনো রিপ্লেসমেন্ট হয় সেটাও বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয়। তো সেভাবেই এগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে।